শান্ত আর মিষ্টি স্বভাবের মেয়ে ভুমা, যার দুনিয়া বইয়ের বাইরে ছাড়া আর কিছুই না। তবে হঠাৎ করেই ভুমা কলেজের সিনিয়র ছেলে বিক্রমকে ভালোবেসে ফেলে। ভুমা সময়ের সাথে সাথে বুঝতে পারে যাকে সে ভালোবাসার মানুষ ভাবছে সেই বিক্রম ভুমাকে হাতের কাঠপুতুল বানিয়ে রাখছে। এমন কাঠপুতুল যে পুতুলকে কখনোই উঠতে দেয়া যায় না। রোমান্স, ইমোশন, সমাজের লুকিয়ে রাখা কিছু সত্য আর ঘুরে দাঁড়ানো এক অদম্য কাহিনী নিয়ে তৈরি দ্য গার্লফ্রেন্ড মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। রামালিঙ্গিয়া আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ। সেই কলেজের ট্রলি ব্যাগ হাতে নিয়ে অনেক কষ্ট করে ভুমা নামের একটি মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মেয়েটার পরিস্থিতি দেখে হার্ষিতা বলে, তোমার কি সাহায্যের প্রয়োজন? ভুমা চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। হার্ষিতা বুঝতে পারে তার সাহায্যের প্রয়োজন, তাই এগিয়ে আসে। পরবর্তীতে খাবার টাইমে ভুমা হার্ষিতার কাছে এসে আচারের বোতল দেখতে পেয়ে বলে, আমার মাও এরকম আচার বানিয়ে আমার জন্য রেখে দেয়। হার্ষিতা বলে, তুমি খেলে খেতে পারো, তবে অল্প খেও। লোভনীয় আচারের ঘ্রাণ টের পেয়ে সেই আচার একটু একটু করে নিতে শুরু করে। ধীরে ধীরে বোতল খালি হতে শুরু করে। হার্ষিতা বলে, আরে ইয়ার, ওই আচার আমার না তো। আচারের ঘ্রাণটা খুব ভালো লেগেছে, তাই অন্য কারো আচারের বোতল নিয়ে এসেছি। ভুমা বুঝে যায় এটা তারই আনা আচারের বোতল। শেষমেশ আচার শেষ হয়ে যায়। সকলেই খেয়েছে, তবে বিনয় নামের ছেলেটি আচার পায় না। তাই ভুমা আর হার্ষিতা দুজনে মিলে বিনয়ের সাথে নিজেদের আচারটুকু শেয়ার করে নেয়। বাইরে র্যাগিং চলছে, যেখানে আমরা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া দুর্গা নামের একটি সুন্দর স্মার্ট মেয়েকে দেখতে পাই। আবার অপর প্রান্তে ছেলেদের মধ্যে বড় ভাইয়েরা একটি ছেলেকে বলে, কলেজে প্রথম দিনে শার্টের বোতামটা খুলে রেখেছিস, দেখ তোর যা খুশি হয় কর, তবে আমাদের এন্টারটেইন ফিল করা। ছেলেটির নাম হচ্ছে বিক্রম, ওরফে বিকি। বিকি বলে, আমি শুধু নাচতে পারি। বড় ভাইয়েরা গান চালিয়ে দেয়। ছেলেটি অসম্ভব সুন্দর করে নাচতে শুরু করে। এই বিষয়টা দূর থেকে দুর্গাও নোটিশ করে। সকলেই ছেলেটির নাচে আনন্দিত হয়ে যায়। কলেজের সকলেই সেই স্থানে ভিড় জমিয়ে দেয়। নাচ শেষে সকলেই বিক্রমকে মাথায় তুলে নিয়ে নাচতে শুরু করে। অন্যদিকে ভুমার ক্লাস চলছে। প্রফেসর সুধীর স্যার সকলের উদ্দেশ্যে ইংলিশ লেকচার দেয়। পরদিন সকালে ভিকি মাঠের মধ্যে তার বন্ধুদের সাথে খেলছিল। এই সময় দুর্গা এসে বলে, আমি কালকে তোমার নাচ দেখলাম, তুমি আসলে খুব সেক্সি। এই বলেই দুর্গা সেই স্থান থেকে চলে যায়। বন্ধুরা ভিকিকে নিয়ে মজা নিতে শুরু করে। এভাবে কেটে যায় একটা বছর। বন্ধুরা সকলে মিলে সিনেমা থিয়েটারে সিনেমা দেখা শেষ করে বাইরে বেরিয়ে আড্ডা দিচ্ছে। এ সময় দুর্গা ফোন করে। ভিকি ফোনটা রিসিভ করলে দুর্গা বলে, কি অবস্থা, কেমন আছো? মন চাইলো একটু কথা বলি, তাই তোমাকে ফোন করলাম আর কি। কোথায় ছিলে সারাদিন? কলেজেও তো দেখলাম না, এমনকি আমি তো তোমার রুমেও গিয়েছিলাম, কিন্তু সেখানেও পেলাম না। ভিকি বলে, আসলে বন্ধুদের সাথে সিনেমা দেখতে এসেছিলাম তো। দুর্গা বলে, তাহলে আমাকে কেন নিয়ে যাওনি? আমিও যেতাম। ভিকি বলে, বন্ধুরা সাথে ছিল তো, তোমাকে নিয়ে না হয় অন্য কোনো একদিন দেখবো। দুর্গা বলে, তুমি আমাকে নিয়ে একা সিনেমা দেখতে চাও, অর্থাৎ ডেট করতে চাচ্ছ? ভিকি বলে, না, ওরকম কিছু নয়। দুর্গা বলে, একদিন তো অবশ্যই তুমি আমাকে নিয়ে ডেটে যাবে, দেখে নিও তুমি। ভিকি বলে, শুধু শুধু নিজের আশা বাড়িও না, আমরা শুধু দুজনে খুব ভালো বন্ধু, এর থেকে বেশ কিছু না। আচ্ছা, আমাকে যেতে হবে, পরে কথা হবে। ভিকি কলেজের উদ্দেশ্যে রওনা করে। মাঝপথে দেখতে পায় ভূমির স্কুটার অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য গাড়ির ব্যক্তিটি ভূমিকে কথা শোনাতে শুরু করে। ভূমি লোকটির কাছে ক্ষমা চায়। বন্ধুরা সকলেই চলে আসে। ভিকি লোকটিকে বলে, মেয়ে মানুষ পেয়ে বুঝি এত কথা শোনাচ্ছে, চুপচাপ প্রিপেয়ারিং এর টাকাটা দিয়ে দিন আর সরি বলুন। লোকটা তেরামো দেখালে বন্ধুরা সকলে মিলে মারতে শুরু করে। এই পরিস্থিতি দেখে ভূমি ভয় চিৎকার করে ওঠে। লোকটি অবশেষে সরি বলে। ভূমি আর হার্ষিতা বাইকে উঠে সেই স্থান থেকে চলে যায়। ভিকি বলে, এখন বল, এতটা কি যথেষ্ট? যথেষ্ট না হলে কলেজে চলে আসিস, সেখানেই দেখা হবে। পরদিন সকালে খবর পাওয়া যায় গতকাল ভিকি যেই লোকটিকে মেরেছিল সে ছিল একজন পুলিশ অফিসার। তাই তো সকালবেলা কলেজে এসে হোস্টেল থেকে ভিকি আর তার বন্ধুদের উঠিয়ে নিয়ে যায় আর নির্মম ভাবে মারধর করে। বিশেষ করে ওই অ্যাকশন হিরোকে তো ইচ্ছে মতো ধোলাই করে। এখন মাত্রই ওরা হোস্টেলে ফিরে এসেছে। হার্ষিতা এই খবর ভুমাকে দিয়ে বলে, এখন আমি আসছি, আমার ক্লাস রয়েছে। ভুমা ছেলেদের হোস্টেলের দিকে চলে যায়। এরপর ভিকি রুমে প্রবেশ করে। ভিকি ভুমাকে দেখে সকলকে ইশারা করে বাইরে চলে যেতে বলে। ভুমা বলে, কালকে ঝামেলায় জড়াতে কেউ বলেছিল? নিজের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে? ভিকি বলে, রাতে মাঝ রাস্তায় অমন বাজে ব্যবহার করা কোনো মানুষের ধরনের মধ্যে পড়ে? আমার কলেজের মেয়েরা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, এই জন্যই এগিয়ে এসেছি। ভুমা বলে, আমরা নিজেরাই রং সাইড দিয়ে যাচ্ছিলাম, উপর থেকে আমাদের হেডলাইট নষ্ট ছিল, আমাদের তো কপাল
ভালো ওই আঙ্কেল একটা গালি পর্যন্ত আমাদের দেয়নি, যদিও আমরা জানতাম না উনি পুলিশ অফিসার, আর জানলেই বা কি হতো। তুমি যেভাবে উড়ে এসে জোরে বসলে তাতে আমাদের কথা কি আর শুনতে? আচ্ছা, প্রাথমিক চিকিৎসা এখনো নাওনি তো? বাইরে বেরিয়ে ভুমা বন্ধুদের বলে, তোমরা এখনো প্রাথমিক চিকিৎসা দাওনি কেন ওকে? এই বলে ভুমা বেরিয়ে যায়। বন্ধুরা দ্রুত ভিকির কাছে এসে বলে, কি ব্যাপার রে বিক্রম, এই মেয়েটাকে? ওই মেয়েটা আসার সাথে সাথেই আমাদের বাইরে চলে যেতে বললি। আরে আমরা তো কালকেই বুঝতে পেরেছিলাম ওই মেয়েটার জন্য যখন তুই ওই বুড়ো আঙ্কেলের সাথে মারামারি করলি। ততক্ষণে ভুমা প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র নিয়ে সেই রুমে চলে এসেছে, তাই সবাই আবারও বেরিয়ে পড়ে। ভুমা ভিকির শরীরে ড্রেসিং করিয়ে দেয়। ভিকি অবাক হয়ে তাকিয়ে থাকে। ভুমা বলে, এভাবে দেখছো কেন? বিক্রম বলে, আসলে মায়ের কথা মনে পড়ছে, মাও ঠিকই এভাবে আমার খেয়াল রাখতো। ভুমা বলে, ইমোশনালি ট্র্যাপে ফেলার চেষ্টা করছো তুমি, কোনো লাভ হবে না কিন্তু। বিক্রম বলে, খুব সহজে আমি চাইলেই আমার ভালোবাসায় আমি তোমাকে পাগল করে দিতে পারি, এটা হবে যদি আমি চাই। ভুমা বলে, আমার মনে হচ্ছে পুলিশ আঙ্কেলের নাম্বারটা আমার নিয়ে নেওয়া উচিত ছিল। এই বলেই বন্ধুদের ওষুধ লাগিয়ে দেওয়ার কথা বলে ভুমা সেই স্থান থেকে বেরিয়ে যায়। পরদিন ভুমা ক্লাস করছে। বিক্রম তার রুমে চলে আসে, দরজায় নক করে, তবে দেখতে পায় দরজা বাইরে থেকেই আটকানো রয়েছে। তাই সে আশেপাশে দেখে রুমের ভেতরে প্রবেশ করে। বিক্রম ভুমার রুমে থাকা সমস্ত জিনিসপত্র নোটিশ করতে শুরু করে। সেখানে ভুমার ছোটবেলাকার খুব কিউট ছবিগুলোও দেখা যায়। আবার ভুমা টেবিলে নোট করা একটা বইয়ের নাম রয়েছে। বিক্রম কি করবে বুঝতে পারছেন, সুন্দর করে বইয়ের নামটা হাতে লিখে নেয়। এরপর দ্রুত লাইব্রেরিতে গিয়ে সেই বইটা খুঁজে বের করে। লাইব্রেরিয়ানের কাছে জিজ্ঞেস করে, এই বইয়ের কত কপি রয়েছে? লাইব্রেরিয়ান বলে, এক পিসি রয়েছে। পরের ঘটনা তো বুঝতেই পারছেন। পরের দিন সকালে ভুমা এসে বিক্রমকে বলে, হাই, আমি ভুমা, আসলে কালকে যে বইটা আপনি লাইব্রেরি থেকে নিয়েছেন ওটা পড়া হয়ে গেলে আমাকে জানাবেন, ওটা আমার লাগবে। বিক্রম বলে, আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নেই, তবে রিল্যাক্সে থাকো তো, আমাকে দেখলেই তুমি এত ভয় পাও কেন? ভয় পাওয়ার কিছুই নেই, আমি কোনো খারাপ ছেলে না। ভুমা হেসে সেই স্থান থেকে চলে যায়। এরপর সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য বিক্রম তার বন্ধুদের সাথে নিয়ে ভুমার বন্ধুদের সাথে ক্লোজ হতে চেষ্টা করে। তারা প্রায় সময় একসাথে ড্রাইভিং করে। সুযোগ পেলেই বিক্রম বন্ধুদের মধ্যে থেকেও ভুমার কাছাকাছি থাকার চেষ্টা করে, তবে ভুমা বরাবরই তার থেকে দূরে সরে রয়। একদিন ভুমার ক্লাসমেট জিজ্ঞেস করে, কি অবস্থা, আজকাল তোমাকে আর বিক্রমকে প্রায় সময় একসাথে দেখতে পাওয়া যায়? ভুমা বলে, মা এরকম কিছু না, আমি এখানে পড়তে এসেছি, পরীক্ষা দেব, ডিগ্রি নেব, আর এখান থেকে চলে যাব। রিলেশনশিপ, ক্রাশ এসব আমার জন্য না, আমার বাবা আমাকে শুনলে মেরেই ফেলবে। আর এমনিতেও ও সবসময় আমার সাথে কথা বলতে চলে আসে, কি করব, যদি কথা না বলে চলে যায় তাহলে বিষয়টা খারাপ দেখায় না? তবে আমরা বুঝতে পারি ভুমা অনেকটাই বিক্রমের সাথে ক্লোজ হয়ে গিয়েছে। রাতের বেলা পড়া নোট করা হচ্ছে, এই সময় বিক্রম ফোন করে। ভুমা ফোনটা কেটে দিলে বিক্রম আবারও ফোন করে তাকে। এবার ভুমা ফোনটা রিসিভ করে। বিক্রম বলে, হাই পাপা মুভিটা দেখার কথা ছিল না, আমার কাছে এইচডি প্রিন্ট আছে, তুমি চাইলে এসে দেখতে পারো। ভুমা বলে, রাতের বেলা বয়েজ হোস্টেলে গেলে? বিক্রম বলে, আরে দূর, আমি সাথে থাকতে তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, আর আমার ড্রাইভে বেশি স্পেস নেই, যদি তুমি না আসো তাহলে আমি একা দেখেই ডিলিট করে দেবো। ভুমা বলে, আচ্ছা তাহলে আমি আসছি। কিছুক্ষণ পর ভুমা বিক্রমের রুমের সামনে এসে বলে, আমাকে পেন ড্রাইভটা দিয়ে দাও, আমি রুমে গিয়ে দেখে নেব। বিক্রম বলে, আরে একসাথে দেখার জন্যই তো ছবিটার ব্যবস্থা করেছি, আসো ভেতরে আসো। বাধ্য হয়ে ভুমা বিক্রমের রুমে প্রবেশ করে। এরপর তারা একসাথে সিনেমা দেখতে শুরু করে। যদিও ভুমা সিনেমা দেখলেও বিক্রম সাহেব তার জীবনের নায়িকাকে দেখেই যাচ্ছে। মুভি দেখা শেষ হয়ে যায়। ভুমা বলে, অনেক সুন্দর মুভি ছিল, আচ্ছা আমি আসছি এখন। বিক্রম বলে, দাঁড়াও, আর কিছুক্ষণ থেকে যাও না প্লিজ, না হলে আমার জীবনটাও ওই নায়কের মতো একাকী হয়ে যাবে। ভুমা বলে, মানে? বিক্রম তার কাছে গিয়ে বলে, আর কিছুক্ষণ আমার কাছে থেকে যাও। এই বলেই ভুমাকে কাছে টেনে নিয়ে ভালোবাসার আলিঙ্গন করতে শুরু করে। পরদিন সকালে এই বিষয়টা নিয়ে ভুমা খুব চিন্তিত হয়ে আছে। এ সময় হার্ষিতা এসে বলে, ভুমা তুই কাল আমাকে এসব কিছু বলিসনি কেন? প্রথমবার তুই কিস করেছিস, এমনকি তোরা নাকি এখন কাপড় হতে যাচ্ছিস, আর তুই এই খবরটা আমাকে বললি না। এখন কিন্তু আমার রাগ হচ্ছে, কেন কলেজের মানুষের কাছ থেকে এই ঘটনা আমার জানতে হলো বলতো? ভুমা বলে, কলেজের মানুষ কি করে জানলো? হার্ষিতা বলে, আর কে বলবে, বিক্রম নিজেই বলেছে। ভুমা বলে, হ্যাঁ কিন্তু আমি বলতে পারি না এসব কি করে হলো। কথা থামিয়ে দিয়ে বান্ধবী খুশিতে ভুমাকে জড়িয়ে ধরে। পরবর্তীতে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লে সকল বান্ধবীরা ভুমাকে বিক্রমের ব্যাপারটা নিয়ে নানা ধরনের কমেন্টস করতে থাকে। ভুমা লজ্জা পেয়ে সামনে এগিয়ে যায়। এই মুহূর্তে বিক্রম এসে বলে, হাই গার্লফ্রেন্ড, তোমার ক্লাস শেষ হলেই আমি তোমার সাথে দেখা করব, আমি কিন্তু সেই অপেক্ষায় থাকবো। এই বলে ভুমার গালে একটা কিস করে। এরপর তার কানের কাছে বলে, আই লাভ ইউ। ভুমা মুচকি হেসে ওঠে। পরবর্তীতে দুর্গা বিক্রমের সাথে দেখা করে বলে, তুমি কি সত্যি ওই মেয়েটাকে ভালোবাসো? তাহলে আমি কি? বিক্রম বলে, হ্যাঁ আমি ওই মেয়েটাকে ভালোবাসি। দেখো দুর্গা, আমার তোমাকে পছন্দ হয়, তাই বলে তোমার জন্য ভালোবাসার অনুভূতি কখনোই আমার মনে জাগেনি, আর তুমি আমার টাইপের নাও। ওর মধ্যে কেন জানি আমি আমার মাকে দেখতে পাই। দুর্গা বলে, আমার মনে হচ্ছে খুব দ্রুতই তোমাদের ব্রেকআপ হবে, আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করব। এই বলেই দুর্গা চলে যায়। যা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম চলতে থাকে। একদিন শপিং মলে তারা শপিং করতে যায়। ভুমা বেল দিতে চাইলে
বিক্রম তাকে এক পাশে নিয়ে গিয়ে বলে, ভুমা, আমার বন্ধুদের সামনে আমাকে ছোট করো না প্লিজ। গার্লফ্রেন্ডের খরচের টাকা বয়ফ্রেন্ডই দেয়, প্লিজ এখানে কোনো সিন তৈরি করো না। বেশ কিছুদিন পর জানা যায় বিনয় ও ভুমাকে পছন্দ করত, তবে কখনো বলার সাহস হয়ে ওঠেনি। এ ব্যাপারে হার্ষিতাই ভুমাকে মজার ছলে কথাগুলো বলে ফেলে। দূর থেকে যদিও বিক্রম এই বিষয়টা শুনে ফেলে। ভুমা আবার বিনয়কে সান্ত্বনামূলক এবং বোঝানোর স্বরূপ কিছু কথাবার্তা বলে। পরক্ষণেই বিক্রম চলে আসে আর ভুমাকে বলে, দেখো বেবি, ও তোমার ভালো বন্ধু হলেও আমি বলছি তুমি ওর সাথে কথাবার্তা বলা বন্ধ করে দাও, ওর থেকে দূরে থাকো। বলা তো যায় না কখন কোন অঘটন ঘটে। ভুমা বলে, এসব কি বলছো বিক্রম? বিনয় অন্যদের মতো নয়, ও খুব ভালো ছেলে। বিক্রম বলে, আমি তোমার বয়ফ্রেন্ড। বিক্রম বলে, আমি তোমার বয়ফ্রেন্ড না, আমি তোমার সবকিছু। তাহলে এসব ফালতু লোকেদের দরকার কি? যেই ছেলেটা তোমাকে ভালোবাসে সেই ছেলেটার সাথে তুমি বন্ধুত্ব করে রয়েছো, এসব জেনে আমার কেমন লাগবে বলো? আমার ফিলিংস এর কোনো দাম নেই তোমার কাছে? ভুমা চুপ করে থাকে। রাতের বেলায় বিনয় বসে অঙ্ক করছিল। এই মুহূর্তে বিক্রম তার দলবল নিয়ে বিনয়ের রুমে ঢুকে পড়ে। বিনয়কে সামনে এনে বলে, আমি তোমাকে বোঝাতে পারবো না আমি ওই মেয়েটাকে কি পরিমাণ ভালোবাসি। তদন্ত করে জানতে পারলাম তুমিও ওকে ভালোবাসো, এই জন্যই ভুমার আশেপাশে থাকো। ওকে সাহায্য করো কিংবা পটানোর চেষ্টা তুমি একটু বেশিই করো। বিনয় বলে, আমি ওকে পটানোর চেষ্টা করছি না, ও শুধু আমার ভালো বন্ধু। এ কথা শুনে বিক্রম কষিয়ে একটা চড় দিয়ে দেয়। ততক্ষণে ভুমা এসে বলে, বিক্রম, তোমার সমস্যা কি? এসব করো না তো প্লিজ। বিক্রম রেগে বাইরে চলে যায়। ভুমা বিনয়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়। বিনয় উল্টো হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, তুমি আমার এখান থেকে চলে যাও প্লিজ, আর কখনো তুমি আমার সামনে আসবে না। পরদিন বাবা মেয়ে ফোনে কথা বলছে। বাবা বলে, মনে হচ্ছে আমার সাথে কথা বলার জন্য তোমার সময় নেই মা, হয়তো বা এভাবেই আমাকে অভ্যাস করে নিতে হবে। ভুমা বলে, এভাবে কেন বলছো বাবা? এমন কিছুই নয়, আর তুমি ছাড়া আমার আছেই বাকি। ভুমার মা কিন্তু ভুমাকে জন্ম দেওয়ার সাথে সাথেই মারা গিয়েছে। বাবার সাথে কথা বলতে বলতে এই মুহূর্তে বিক্রম রুমে ঢুকে পড়ে। ভুমা দ্রুত তার বাবার সাথে কথা বলে ফোনটা কেটে দেয়। ততক্ষণে বিক্রম হাঁটু গিরে বসিয়ে ভুমাকে বলে, আমি খুব দুঃখিত, আসলে ওই মুহূর্তে পাগল হয়ে গিয়েছিলাম। ভুমা বলে, ও আমার সাথে কথা পর্যন্ত বলতে মানা করে দিয়েছে। বিক্রম বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি না, আমি থাকতে তোমার আর কারো দরকার কি বলো? পরবর্তীতে দেখা যায় এক সুযোগে দুর্গা বিক্রমকে এক সাইডে টেনে নিয়ে গিয়ে বলে, আমি শুনলাম গতকাল রাত্রে নাকি তোমাদের দুজনের ঝামেলা হয়েছে, ব্রেকআপ হয়েছে নাকি? বিক্রম বলে, অবশ্যই না, আমাকে যেতে দাও। দুর্গা বিক্রমকে জড়িয়ে ধরে। অদ্ভুতভাবে বিক্রম ও দুর্গাকে জড়িয়ে ধরে। দুর্গা বলে, আমরা কিন্তু তোমার গার্লফ্রেন্ডের হোস্টেলের নিচে দাঁড়ানো, যদি আমাদের দেখে ফেলে তাহলে ও কি ভাববে? বিক্রম বলে, ও অনেক মিষ্টি টাইপের মেয়ে, এমন ভুল চিন্তা ও করবেই না, ও আমাকে বিশ্বাস করে। দুর্গা বলে, যদি ওর এসব ভালো না লাগে আর যদি আমার সাথে কাট আপ করতে বলে তোমাকে? বিক্রম বলে, আমি এসব কথা ওকে কেন বলবো, আমরা শুধু ভালো বন্ধু, ও এটাই জানবে। বেশ কিছুদিন পর সামনে কলেজের একটা প্রোগ্রাম রয়েছে, যার জন্য দলবদ্ধ হয়ে প্রোগ্রামের প্র্যাকটিস চলছে। এই প্র্যাকটিসের সবচেয়ে ভালো পারফর্ম করছে দুর্গা। এখানে ভুমারও নাম রয়েছে, তবে সে বরাবরই স্ক্রিপ্ট এবং কাহিনী অনুযায়ী চেহারার ইমোশন আনতে পারে না। ভুমার সাথে চেষ্টা করেও পেরে ওঠে না। এক পর্যায়ে দুর্গার কাছে গিয়ে বলে, আমাকে 5 মিনিট সময় দেবে? দুর্গা বলে, কি বলতে চাও বলো। ভুমা বলে, আমি জানি তুমি খুব ভালো আর আমি খুব খারাপ, এই জন্যই তো পারফরমেন্সে আমি প্রোগ্রাম করার সময় তুমি খুব ইরিটেট বোধ করো, তাই না? তুমি কি আমাকে একটু শিখিয়ে দেবে? আমি সত্যি এটা করতে চাই। দুর্গা অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর বলে, ও বাবা, তুমি আসলেই মিষ্টি, আসো আমার সাথে, আমি তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। এরপর থেকে সবকিছু হাতে কলমে দুর্গা ভুমাকে বুঝিয়ে দিতে শুরু করে। আর এসব প্র্যাকটিসের মাধ্যমে এনাদের দুজনের ভালোই বন্ধুত্ব তৈরি হয়। অনুষ্ঠানের আগের দিন দুর্গা ভুমাকে কথার মাধ্যমে ভালো পারফরমেন্স করার জন্য মনোবল বাড়ায়। পরদিন সকলে মিলে খুব ভালো পারফরমেন্স করে। বিশেষ করে ভুমা নিজের ভীতু আর শান্ত চেহারার খোলস পাল্টে একজন বিদ্রোহী মেয়ে সেজে অভিনয় করতে শুরু করে। সকলেই ভুমার এমন পারফরমেন্স দেখে খুব মুগ্ধ হয়ে যায়। বাইরে বেরিয়ে ভুমা খুশিতে বিক্রমকে জড়িয়ে ধরে। এরপর তার সকল অনুভূতির কথা বলতে শুরু করে। বিক্রম বলে, তোমার এই অ্যাটেনশন পছন্দ হচ্ছে তাই না? স্টেজে তোমার দুষ্টামি দেখে অডিয়েন্সটা হাতে তালে দিচ্ছে, আর ওই ফিটিং ড্রেসে তুমি ফাইটিং সিনে পড়ে গিয়েছিলে, এরপর কিভাবে দ্রুত ঘুরেছিলে, এই পরিস্থিতি দেখে তো অডিয়েন্সরা হাতে তালি দিয়েছিল। সব ছেলেরাই কিন্তু তোমাকে দেখছিল, যদি সুযোগ পেত হয়তো স্টেজে উঠেই তোমাকে কিস করতে শুরু করতো। যাই হোক, তুমি ভালোই অ্যাক্টিং করেছো, তবে এরপর থেকে আর এসবে জড়াবে না। কথা শেষ করে ভুমা হোস্টেলে ফিরে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে আর বিক্রমের এসব কুরুচিপূর্ণ কথা নিয়ে ভাবতে থাকে। ক্লাস করার সময় দুর্গা এসে ভুমাকে সাথে নিয়ে একটা শপিং মলে যাওয়ার কথা বলে। ভুমা বলে, আমার বয়ফ্রেন্ড আমার জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে, আমি ওকে জানাই, না হলে ও না খেয়ে বসে থাকবে। দুর্গা ফোনটা নিয়ে বলে, আরে ও কি বাচ্চা নাকি, চলো আমাদের সাথে, আর একদিন নিয়ম পাল্টালে কিছুই হবে না। যাই হোক, শপিং মলে গিয়ে তারা গেম সাইডে চলে যায়। এরপর দুর্গা আর তার বন্ধুদের সাথে ভুমা মজার সব মুহূর্ত কাটায়। দুর্গা এক সুযোগে জিজ্ঞেস করে, তুমি বিক্রমের সাথে সুখে আছো তো?
ভুমা বলে, ও আসলে একটা মিষ্টি ছেলে। ও চায় সবসময় আমি ওর সাথেই থাকি। ওর জন্য আমি সবকিছু করি। ও নিজের খেয়াল রাখে না, ওর সবকিছু আমি মনে করিয়ে দেই। ও আমার সব কাজে কত খুশি থাকে জানো। ও তো গর্বের সাথে বলে আমি ওর মায়ের মতো ওর খেয়াল রাখি। তোমাকে একটা সিক্রেট বলবো, ও খুব ভালো কিস করতে পারে জানো তো। এই বলে ভুমা মিটমিটিয়ে হাসতে শুরু করে। দুর্গা বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তবে কথাটা শুনে তুমি প্লিজ আমাকে ভুল বুঝবে না। তুমি নিজেকে যতই বোঝাও না কেন, বিক্রম তোমার জন্য সঠিক ব্যক্তি নয়। যদি তুমি ওকে বিয়ে করো তাহলে ও তোমাকে বিয়ের পর নিজের বাড়ির আসামি বানিয়ে রাখবে। তোমার ভেতরে একটা জ্বলন্ত প্রদীপ রয়েছে, আর এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমি, তাতে ধীরে ধীরে জ্বলন্ত প্রদীপ শেষ হয়ে যাবে। আসলে কলেজের প্রথম দিনেই আমি বিক্রমকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু যখন তুমি বিক্রমের লাইফে আসলে আর বর্তমানে আমার সাথে মেলামেশা শুরু করলে, তখন আমি বুঝতে পারলাম বিক্রম কখনোই আমার মতো মেয়েকে বিয়েই করবে না। কারণ বিক্রমের জন্য তোমার মতো মেয়েরাই পারফেক্ট, কিন্তু বিক্রম তোমার জন্য পারফেক্ট নয়। তোমাদের ভালোবাসা চলাকালীন আমি বিক্রমকে কিস করতে চেয়েছিলাম, তবে ও করতে দেয়নি। তবে বিশ্বাস করো, তখনও তোমার সাথে আমার পরিচয় হয়নি। এই কথাগুলো আমি এখন তোমাকে না বললে, বিক্রমের মুখ থেকে কোনোদিন এসব শুনলে তুমি আমাকে ভুল বুঝতে। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। এসব কথা শুনে ভুমা চলে যায়। পরবর্তীতে ভুমা বিক্রমের সাথে দেখা করতে আসলে বিক্রম তার বন্ধুদের সামনে বলে, আমাকে না জানিয়ে বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছে। সারাক্ষণ আমি আমার বন্ধুদের বাদ দিয়ে ওর সাথে ঘুরে বেড়াই। হয়তো এই জন্যই আমার কোনো মূল্য নেই ওর কাছে। ভুমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বিক্রম বুঝতে পারে মেয়েটার মন খারাপ, তাই ভুমার কাছে এসে বলে, কি হয়েছে? ভুমা বলে, তুমি খেয়েছো? বিক্রম বলে, রাগের জন্য খেতে পারিনি। ভুমা বলে, চলো আমি খাইয়ে দিচ্ছি। যাক, দুজনের ভাব হয়ে যায়। পরদিন সকালে না জানিয়ে বিক্রম ভুমাকে তার মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে বেরিয়ে পড়েছে। মাঝ রাস্তায় বিষয়টা জানতে পেরে ভুমা তো প্রচন্ড ঘাবড়ে যায়। যাক, অবশেষে বাড়িতে গিয়ে পৌঁছায়, মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, মা কোনো কথাই বলে না। কিছুক্ষণ পর পর খাবার এনে দেয়, আর ছেলে যা বলে সেসব কথা অনুযায়ী কাজ করে। ভুমার দিকে একবারের জন্য চোখ তুলে তাকায় না। ভুমা বিক্রমকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার মা কি কথা বলতে পারে না? বিক্রম হেসে বলে, আরে না, আসলে ঘরে কোনো আত্মীয় স্বজন আসলে আমার মা চুপচাপ তাদের খাবার সার্ভ করে দিত, কিন্তু তেমন কোনো কথা বলে না সে। বাবার এসব জিনিস আসলে পছন্দ ছিল না। বাবার পছন্দ অনুযায়ী চলতে চলতে মায়ের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বর্তমান জেনারেশনের মেয়েদের কাছ থেকে তো এসব কিছু আশাই করা যায় না। যখন আমার বাবার মেজাজ খারাপ থাকতো, আমার মা তার সামনেও যেত না, কারণ তখন আমার বাবার মুখ নয় বরং বেল্ট কথা বলতো। এসব নিয়ে তুমি চিন্তা করো না, ওসব জেনারেশনে এসব চলতো। আমি যতই রাগী হই না কেন, আর যতই রাগ উঠুক না কেন, কখনোই আমি তোমার গায়ে হাত তুলবো না। আচ্ছা, তুমি এখন কিছুক্ষণ এখানে থাকো, আমি আমার ছোটবেলাকার বন্ধুর সাথে 2-3 ঘন্টার জন্য দেখা করে আসছি। কিছুক্ষণ পর বিক্রমের মা তার ছোটবেলাকার কিছু ছবি ভুমাকে দেখতে দেয়। ভুমা বলে, আপনি তো ছোটবেলায় অনেক কিউট আর হাসি খুশি ছিলেন, তবে এখন কেন এমন হয়েছেন? আপনি কি আসলেই আপনার নিজের মধ্যে আছেন? মা চুপ করে থাকে। চোখের পলকে ভুমা নিজেকে বিক্রমের মায়ের স্থানে পরিকল্পনা করে। পরক্ষণেই বিক্রম এসে ভুমাকে নিয়ে যায়। ভুমা কথায় কথায় একসময় বলেই ফেলে, বিয়ের পর যদি আমি চাকরি করি তো? বিক্রম বলে, করলে করবে, কিন্তু মায়ের বয়স হয়েছে, এখন আর মা আগের মতো সবকিছু করতে পারে না, কিছু বলতেও পারি না। সেই হিসেবে সব দায়িত্বই এখন তোমাকে নিতে হবে। আর যা কিছুই হোক না কেন, আমার কিন্তু 3টি সন্তান লাগবে, তো এই ঘর বাচ্চা চাকরি সব মিলিয়ে একা কি করে সামলাবে? আচ্ছা বাদ দাও, তখন দেখা যাবে। বাড়ি এসে ভুমা এইসব নিয়ে ভাবতে শুরু করে। হুট করে যেন তার চারপাশের দেওয়াল তাকে চাপ দিতে শুরু করে। মনে পড়ে যায় সেই ছোটবেলাকার কথা, যেখানে ছোট্ট ভুমা মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল। মাসি কিছুক্ষণ পর তার বাবার বাসায় নিয়ে আসে। বাবা সকলের সামনে ভুমার সাথে ভালো আচরণ করলেও মেয়ের বেড়াতে যাওয়ার কারণে মেয়েকে শাস্তি দেওয়ার জন্য রাতের খাবারই রান্না করে না। মেয়েটা না খেয়ে শুধু পানি খেয়েই ঘুমিয়ে যায়। এসব চিন্তা করেই ভূমির প্যানিক অ্যাটাক হয়েছিল। হুশ আসার পর হার্ষিতা তাকে ওষুধ দিয়ে বলে, যখন থেকে তোর বয়ফ্রেন্ড হয়েছে তোর সাথে একটু সময়ও কাটাতে পারি না, তুই ঠিক আছিস তো? কোনো ঝামেলা হয়নি তো? ততক্ষণে বিক্রম চলে আসে। হার্ষিতাকে বলে, আমি এখন ওর খেয়াল রাখছি, তুমি যেতে পারো। ভুমা বলে, চলো আমরা একটু ছাদে গিয়ে কথা বলি। ছাদে যাওয়ার পর ভুমা বলে, আমার মনে হচ্ছে আমাদের একটু ছোট্ট ব্রেক নেওয়া দরকার, কিছু জিনিস আছে যে ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। বিক্রম বলে, তুমি কি আমার ব্যাপারের কথা বলছো? ভুমা কিছু বলতেই যাবে, তবে ভয় কিছুই বলে উঠতে পারে না। কথা ঘুরিয়ে বলে, সামনেই পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়তে পারছি না, এই জন্য ব্রেক চাচ্ছি। বিক্রম বলে, আসলেই তুমি অনেক সুইট। ধীরে ধীরে ভুমা ডিপ্রেশনে ভুগতে থাকে। সে যেন একটা রোবট হয়ে যায়। বিক্রমকে খাবার খাইয়ে দেওয়া, ঘর গোছানো, অর্থাৎ বিক্রমের যাবতীয় খেয়াল রাখে সে। তবে ভুমা যে দিন দিন আরো শান্ত হয়ে যাচ্ছে, এই বিষয়টা বিক্রম নোটিশ করে না। বিক্রম প্রতিদিন রাতে ভুমার সাথে তার রুমে ঘুমায়। একদিন বাবা তার মেয়েকে সারপ্রাইজ দিতে এসে ভুমার রুমে বিক্রমকে দেখতে পায়। বাবা রেগে বিক্রমকে চড় লাগিয়ে দেয়। বিক্রম বুঝতে পারে ইনি ভুমার বাবা, তাই নিজের রাগকে কোনো মতে কন্ট্রোল করে বলে, আমি বুঝতে পারছি আপনার এখানে রাগ দেখানোটা স্বাভাবিক, তবে খবরদার দ্বিতীয়বার গায়ে হাত তুলবেন না, কারণ আজ না হোক কাল আপনি জানতেই পারতেন আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড।
বাবা একটা চট দিয়ে মেয়েকে টেনে হিচড়ে কলেজের বাইরে নিয়ে যেতে শুরু করে। বিক্রম বলে ও কোনো ছোট বাচ্চা নয় যে ওকে টেনে হিচড়ে আপনি নিয়ে যাবেন। এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে বাবা সেই স্থান থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমে যায় এবং তার মেয়ের জন্য টিসি চায়। প্রিন্সিপাল বলে কি সমস্যা খুললে বলুন তো। বাবা এক গাদা কথা শুনিয়ে দেয়। প্রিন্সিপাল বলে দেখুন ওরা অ্যাডাল্ট, নিজেদের ইচ্ছেতে দুজন দুজনকে ভালোবাসলে আমাদের ওদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো অধিকারই নেই। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, অতএব ওর অনুমতি ছাড়া আমি ওকে টিসি দেব না। আপনার মেয়ের মতামতের গুরুত্ব আমার কাছে আছে। এই কথা শুনে ভুমার মুখে হাসি ফুটে ওঠে। বাবা রেগে অফিস কক্ষ ভাঙচুর করতে শুরু করে। এরপর রেগে বাইরে বেরিয়ে আসে। তবে দেখা যায় বিক্রম আর তার দলের লোকেরা পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। বাবা তার মেয়েকে বলে তোমার জন্য আমি কি না করেছি। তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। ভুমা বলে বাবা একবার তো আমাকে এই কোর্সটা শেষ করতে দাও, তারপর তুমি যা বলবে আমি তাই করব। এই সময় বিক্রম এসে বলে ও কোথাও যাবে না। তুই কি রকম বাপরে, কখন থেকে পড়ালেখার জন্য হাত জোর করে ভিক্ষা চাচ্ছে, তারপরও রাজি হচ্ছিস না। ঘৃণা হচ্ছে তোর আর ওই তোর ইগোর প্রতি। বাবা এমন অপমান সহ্য করতে না পেরে মেয়ের গালে চড় দিয়ে কান্না ভরা চোখে ক্যাম্পাস ত্যাগ করে। বিক্রম সান্ত্বনা দিতে আসে। বুমা তাকে ইগনোর করে চলে যায়। ইমার্জেন্সি কাজে বিক্রমকে বাড়ি যেতে হবে। বিক্রম বলে মনে হয় না ভুমার বাবা এখানে ফিরে আসবে, তবে যদি ফিরে আসে খবরদার সে যেন মেয়ের কাছে না যেতে পারে। বন্ধুদের ভুমার প্রতি খেয়াল রাখবে বলে সে বেরিয়ে পড়ে। এই ঘটনার পর থেকে মেয়েটি তার বাবাকে বারবার ফোন দিয়ে যাচ্ছে, তবে বাবা ফোনটা রিসিভ করে না। একদিন লাইব্রেরিতে ভুমাকে তার শিক্ষক বলে যখন আমরা ছোট থাকি তখন আমাদের সব সিদ্ধান্ত আমাদের বাবা মারা নেয়, তবে বড় হওয়ার পরেও যদি তোমার নিজস্ব সিদ্ধান্ত তোমার বাবা মা কিংবা অভিভাবক নেয় তাহলে কিন্তু এটা ঠিক নয়, কারণ ওই সিদ্ধান্তের জন্য সমস্যা কিন্তু তারা নয় বরং তোমাকেই ভোগ করতে হয়। আমার কথায় কষ্ট পেও না, কিন্তু মনে হচ্ছে তোমার বাবা পজিটিভ টাইপের। তুমি কি চাও, পড়তে চাও, তুমি কি খেতে চাও, তুমি বিয়ে কবে করতে চাও বা কাকে করতে চাও, বিয়ের পর চাকরি করতে চাও কি না চাও, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। এই ইচ্ছের অধিকার না তোমার বাবার আছে না তোমার স্বামীর আছে। শিক্ষকের এসব কথায় মেয়েটির মনে গেঁথে যায়। পরদিন ক্যাম্পাসে বিক্রম এসে ভূমিকে বলে আজকের দিনটা তোমার জন্য স্বাধীনতার দিন। মায়ের সাথে কথা বলেছি, পূজারীর সাথেও কথা হয়েছে। পরশুদিন একটা ভালো দিন আছে, আমরা বিয়ে করে ফেলবো কেমন? এছাড়া কোনো পথ নেই। তোমার বাবা নিশ্চয়ই কোনো না কোনো কিছু চেষ্টা করবে তোমার এই ক্যাম্পাসে থাকা নিরাপদ নয়। ভূমি বলে কিন্তু আমার কোর্স। বিক্রম বলে বেবি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, এইসব ডিগ্রি নিয়ে তুমি কি করবে? যতদূর করেছো অনেক হয়েছে, বিয়ে করে তুমি আমার মায়ের সাথে থাকবে, এসব ডিগ্রির কোনো প্রয়োজন নেই। আমি তোমার খেয়াল রাখবো। ভূমি বলে গতবার এই কথাটাই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আমার কথা খেয়াল করে শোনো, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি না, আমি দুঃখিত। আমি তোমার সাথে সুখী নই। আমার লাইফে কি প্রয়োজন সেই চিন্তা আমিই করতে চাই। তোমার সাথে থেকে অন্যরকম ভয় লাগে আমার। প্লিজ বোঝার চেষ্টা করো। তোমার ঘুরে দাঁড়াতে কিছুদিন সময় লাগবে, কিন্তু আমি যদি বিয়ে করে ফেলি তোমাকে তাহলে সারা জীবন আমি কষ্টে থাকবো। বিক্রম কান্না করে রুম থেকে বেরিয়ে যায়। ভুমা দরজা আটকে দেয়। বিক্রম ফিরে এসে আবারও চিৎকার করে বলতে থাকে যখন আমার সাথে প্রেম করেছো তখন তো আমার খারাপ দিকগুলো তুমি দেখোনি, এখন বিয়ের কথা বললাম তাই এসব খারাপ দিকের কথা তোমার মনে আসছে। প্লিজ এমনটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর বিক্রম নিজের হোস্টেল রুমে ফিরে গিয়ে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। বন্ধুরা এসে বিক্রমকে শান্ত করে। সকল বন্ধুরা বিক্রমকে বলে দেখ ও এমনিতেই তোর টাইপের নয়, এরকম অনেক ধরনের মেয়ে পাবি, ও আসলে তোর সাথে টাইম পাস করছে। পরদিন বিক্রম তার বন্ধুদের নিয়ে ভুমাকে ধাওয়া করে একটা শান্ত স্থানে নিয়ে যায়। এরপর গলা চেপে ধরে বলে বিয়ে করবে না? আমার সাথে বেড শেয়ার করার সময় মনে ছিল না? আর এই সব ডিসাইড করার পরেও তুই আমার সাথে একসাথে শুয়েছিলি। আমার নামে কমপ্লেন করলে করতে পারিস, তাতে করে কলেজের সকলেই জানবে তুই কোন টাইপের মেয়ে আর কতবার আমার সাথে শুয়েছিলি। পরবর্তীতে যদি কোনো এনআরআই ছেলেও তোকে বিয়ে করতে আসে তাহলে ওকে সব জানিয়ে দেব। তোর বিয়ের মণ্ডপে আমাদের দুজনের ছবি ঝুলিয়ে দেব। আমি যতদিন জীবিত আছি ততদিন আমি তোকে কারো হতে দেব না। পরবর্তীতে ক্লাস শেষ করে ভুমা হোস্টেলে যেতে ভয় পাচ্ছে, তাই স্যারকে রিকোয়েস্ট করে যেন তাকে হোস্টেল পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসে। স্যার তাকে এগিয়ে দিয়ে আসে আর বলে যদি এভাবে ভয় পেতে থাকো তাহলে তোমাকে সবাই আরো পেয়ে বসবে। ভূমি হোস্টেলে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একটি ছেলে এসে বলে কতবার ফোন করেছি, ধরনি কেন? এভাবে চলতে থাকলে নিজের প্রফেশনাল কি করে ধরে রাখবে? এই বলেই চলে যায়। কিছু বুঝে উঠতে না পেরে ভুমা হোস্টেল রুমে যায়, তবে নিজের রুমের দরজায় নিজের নামে খুব বাজে কথা এবং ছবি দেখতে পায়। কান্না করে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে
লাগিয়ে দেয়। এরপর আরো চিৎকার করে কান্না করে। কিছুক্ষণ পরে দরজার বাইরে থেকে পানি আসতে শুরু করে। ভূমি দরজা খুলে দেখতে পায় দুর্গা দরজা পরিষ্কার করার চেষ্টা করছে। নিজের কষ্ট সামলাতে না পেরে ভূমা দুর্গাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এরপর শক্ত হয়ে সেই দরজা পরিষ্কার করে। এদিকে ভূমার দরজা দেখার পর কি রিয়াকশন এসেছে এটা লুকিয়ে রেকর্ড করা হয়েছিল। এই ভিডিওটা বিক্রমকে দেখালে তাতে বিক্রমের মন শান্ত হয় না। যতক্ষণ না ভূমি পরীক্ষা না দিয়ে এই কলেজ ছেড়ে পালিয়ে যাচ্ছে ততক্ষণ বিক্রমের শান্তি হবে না। পরবর্তীতে ভূমা শেষবারের মতো তার বাবাকে ফোন দেয়। তার বাবা সৌভাগ্যবশত ফোনটা রিসিভ করে। মেয়ে বলে, বাবা আপনি ছাড়া আমার কেউ নেই, আমি এই কলেজ ছেড়ে দেব, এই কোর্সটাও ছেড়ে দেব। তবে বাবা সহানুভূতি দেখায় না, বরং আরো বাজে কথা শুনিয়ে দেয়। রেগে ভূমা আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলে। এরপর কলেজের ফেয়ারওয়েল অনুষ্ঠানে গিয়ে স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়িয়ে বলে, কলেজের সুপরিচিত বিক্রমের সাথে আমার রিলেশন ছিল, আমি ওকে কিস করেছি একবার নয় হাজারবার, এমনকি ওর সাথে আমার শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়েছে। এরপর আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি। আমি তো নিজের মুখে সবাইকে বলে দিলাম, যা কিছুই আমাদের মধ্যে হয়েছিল না কেন আমি তো তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু তুমি কি করলে কমই না, আমাদের ফটো বের করার কথা বলে। ছি, আরে তোর যদি শরম না থাকে তাহলে আমার কিসের শরম থাকবে রে বেশরম, আমার বিয়েতে তুই নোংরা ছবি ঝুলাবে। শুনে রাখ, একদিন আমিও এমন কাউকে খুঁজে নেব যে ম্যাচিউর এবং ডিসেন্ট হবে, আর যাকে আমি সবটা খুলে বলতে পারবো, যে আমাকে বুঝতে পারবে। যদি এরকম ছেলে খুঁজে না পাওয়া যায় দরকার হয় আমি বিয়ে করব না, তবুও সারা জীবন আমি খুশিতে অতিবাহিত করে দেখাবো। এই বলে রেগে একটা গিটার নিয়ে বিক্রমকে মারতে আসে। বিক্রম ভয়ে কাত হয়ে যায়। ভূমা গিটারটা ফেলে দিয়ে চলে যায়। এরপর থেকে সে আর কখনো থামেনি। ফাইনাল পরীক্ষা দিয়েছে এবং ডিগ্রিও নিয়েছে। এরপর বড় কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যোগদান করেছে। এখন বাবা ও মেয়ের কথা শুনে চলে। কয়েক মাস পরেই প্রমোশন হয়। এরপর লাইফ বিন্দাস ভাবে চলতে থাকে। ভূমা নিজের কাহিনী এখন থেকে নিজেই লিখবে। এমন সুন্দর কাহিনী দিয়ে আজকে এইভাবেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।